শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা সকলে? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো আমরা 6 পেপারের ডিডিসি পুরো কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। আমরা আজকে নতুন অধ্যায় সম্পর্কে জানবো, সেটা হলো 7 পেপারের ক্যাটালগিং পেপার, ঠিক আছে। খুবই সহজ পেপার, একদম। যদি প্রথম দিনের ক্লাসটা বুঝতে পারো তাহলে পরেরটাও আরো ধীরে ধীরে বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে। আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পারলেই তাহলে পরের ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারবে। সেই জন্য প্রথম থেকে তোমরা ক্লাসটা দেখবে, ঠিক আছে। তাহলে শুরু করছি, ঠিক আছে। ক্যাটালগিং পেপারটা এতটাই সহজ, ডিডিসি আমরা সারা বছর যদি তোমরা প্র্যাকটিস করো, সেটা প্র্যাকটিস করে যে নম্বরটা পাবে, এখানে তোমরা সারা বছর প্র্যাকটিস না করে তোমরা যদি বুঝতে পারো তাহলেও কিন্তু অনেক নম্বর ক্যারি করতে পারবে। এই পেপারটা খুবই সহজ পেপার, ঠিক আছে। তাহলে শুরু করছি। আমরা এগুলো একটু পরে আলোচনা করি, আগে আমরা ক্যাটালগিং পেপারে দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। একটা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস আর ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। আমরা সর্বপ্রথম অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড সম্পর্কে জানবো সর্বপ্রথম। দেখো, এই 7 পেপারের তোমরা সবাই খাতার মধ্যে হেডিং, তোমরা প্রত্যেকে খাতা বের করো, কারণ এটাতে খাতা লাগবে, ঠিক আছে। তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখবে। সবার প্রথম 7 পেপার হচ্ছে 7 পেপার, ঠিক আছে। 7 পেপারের প্রথম থেকে ক্লাস হচ্ছে, ঠিক আছে। যারা নতুন আছে তারাও তাদেরও কোনো সমস্যা হবে না, কারণ এটা একদম প্রথম থেকে শুরু হচ্ছে ক্লাস। দেখো, তোমাদের ক্লাস শুরু করার আগেই বলে দিই, ঠিক আছে। তোমাদের শুধুমাত্র বুধবারই হবে 7 পেপার, ঠিক আছে। আর শুক্রবার হবে তোমাদের ইয়ারে প্রশ্ন সলভ করাবো, মানে প্রত্যেকটা ইয়ারে প্রশ্ন। ডিডিসি শেষ, ইয়ারে প্রশ্নগুলো শেষ হলে তারপরে আমরা ক্লোন ক্লাসিফিকেশনের ইয়ারের প্রশ্নগুলো ধরবো। কিন্তু 7 পেপার প্রতি বুধবার করে হবে, ঠিক আছে। তাহলে আমরা 7 পেপারের এখন ঠিক হয়ে গেছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, ঠিক আছে। আমরা আজকে এটা সম্পর্কে জানবো। একে শর্টকাটে কি বলা হয়? সি আর, ঠিক আছে। AACR, ঠিক আছে। একে শর্টকাটে বলা হয়, শর্টকাটে একে AACR, অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের অনেকগুলো নিয়ম রয়েছে, ঠিক আছে। সেই নিয়মগুলো আমরা জানবো। পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 18 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে 18 নম্বরের দুটো প্রশ্ন আসে, তারপরে 12 নম্বরের অনেকগুলো প্রশ্ন আসে, ঠিক আছে। এই পেপারটা ভালো করে বুঝবে, যাতে পরীক্ষায় নম্বর তোলা খুবই সহজ, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে এরপরে 7 নম্বরের প্রশ্ন আসে এই অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে,
18 নম্বরে প্রশ্ন আসে, 12 নম্বরে প্রশ্ন আসে, 7 নম্বরে প্রশ্ন আসে। ঠিক আছে, বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই আসে, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে। এই অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের আমরা কিছু নিয়ম জানবো আগে। ঠিক আছে, আগে আমরা প্রশ্নে চলে যাব না, আগে নিয়ম জানার পরে আমরা প্রশ্ন সলভ করবো। আমরা একটা ছক বানাই। ঠিক আছে, একটা ছক বানাবো সর্বপ্রথমে, মানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে একটা সাধারণ একটা নিয়ম আছে, একটা বক্স করব। ঠিক আছে, এরকম একটা বক্স আমরা করব, তার সাথে সাথে আমরা এটাকে দুভাগ করব। এটা সাধারণ, এই নিয়মটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তারপরে আমরা এখানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের এরকম একটা বক্স থাকবে। ঠিক আছে, আমরা সবসময় বক্সের এই পাশে আমরা কল নম্বর লিখবো। ঠিক আছে, কল নম্বর, এগুলো আমরা বলবো, কল নম্বর কি সমস্ত কিছু বলবো, মানে এখানে সবসময় কল নম্বর বসবে। ঠিক আছে, অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে সবসময় যখন প্রশ্ন দেখে কিন্তু সবসময় সাজাতে হবে। ঠিক আছে, তোমরা প্রশ্ন যখন নিয়ে আসবো বুঝতে পারবে, মনে রাখবে যে এই ঘরটা সবসময় কল নম্বর বসবে। এরকম একটা বক্স তোমাদের পরীক্ষার সময় দিয়ে দিবে। ঠিক আছে, দেখো পরীক্ষার সময় কিরকম খাতা দিবে, খাতাটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার সময় এরকম এই ধরনের খাতাগুলো তোমাদের ডিস্ট্রিবিউট করা হবে। এই যে এই ধরনের খাতা তোমরা পরীক্ষার সময় পাবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে বসবে তোমাদের কল নম্বর বসবে। এখানে কল নম্বর। ঠিক আছে, এইরকম করে পুরো পৃষ্ঠা জুড়ে পাবে, প্রত্যেকটা পৃষ্ঠা এরকম ধরনের পেজ পাবে। তার আমরা সবার প্রথমে কল নম্বর। ঠিক আছে, তারপরে আমরা এই কল নম্বরের পাশে এই মাঝখানে, ঠিক আছে, আমরা অ্যাক্সেশন নম্বর। ঠিক আছে, অ্যাক্সেশন নাম্বার অথবা আমরা এসসিসি নম্বর বসাতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে এসসিসি নম্বর, এখানে সবসময় আমরা অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, এখানে বসবে অ্যাক্সেস পয়েন্ট বসবে। এখানে অ্যাক্সেস পয়েন্ট কি এগুলো সব আমরা বলবো। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্ট কি এগুলো আগে আমরা, মানে কোন ঘরে কি বসবে সেটা তোমাদের জানতে হবে, সেটা না জানলে তোমরা ঠিকমতো বসাতে পারবে না। এই অ্যাক্সেস পয়েন্টে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন কোনো লেখকের নাম বসতে পারে। ঠিক আছে, লেখকের নাম বা অথার্স নেম, যেমন একটা এক্সাম্পল দিলাম, অথার্স নেম বসতে পারে। অথার্স নেম, ঠিক আছে, কখনো অথার্স নেম উল্টে বসে এখানে। ঠিক আছে, মানে অথার্স নেম উল্টে কিরকম করে বসে, সাপোজ সাপোজ আমি নাম একটা বললাম, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, তাহলে ট্যাগর রবীন্দ্রনাথ এরকম বসবে, ট্যাগর রবীন্দ্রনাথ। ঠিক আছে, এরকম করে বসবে, মানে উল্টে বসবে।
তাহলে আমরা অ্যাক্সেস পয়েন্ট বুঝলাম। বারবার তোমরা শুনতে পাচ্ছ সকলে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? বলো আমাকে, শুনতে পাচ্ছ তোমরা? তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, দেখো তোমরা কোন পর্যন্ত শুনতে পারো না একটু বলো আমাকে। কোন, ঠিক আছে। দেখো আমরা এখানে এই বক্সে আমরা কল নম্বর লিখবো, ঠিক আছে? এরকম একটা বক্স পাবে পরীক্ষার সময়, তোমাকে খাতা দেওয়া হবে, এরকম একটা বক্স পাবে। তা বক্সের কোথায় কি বসবে সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? এখানে কল নম্বর, কোনো কল নম্বর বলতে কোনো কতগুলো সংখ্যা, এসিসি নম্বর এখানে প্রশ্নে দেখবে এসিসি নম্বর দেওয়া থাকবে, সেটা দেখে মানে বসাতে হবে ঠিক ঠিক জায়গায়। এখানে অ্যাক্সেস পয়েন্ট বসাতে হবে, অ্যাক্সেস পয়েন্টে বিভিন্ন কিছু বসতে পারে, ঠিক আছে? কখনো অথার নাম বসতে পারে, কখনো টাইটেল বসতে পারে, ঠিক আছে? চেঞ্জ হতে পারে অথার্স নেম। আমরা তাহলে এটা মোটামুটি জানলাম। এখন এই ঘরগুলোতে কি বসবে এটা একটু জানতে হবে, ঠিক আছে? দেখো এই ঘরটায় আমরা, দেখো কল নম্বর আর এসিসি নম্বর সব সময় পেন্সিলে লিখবে, তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখো, ঠিক আছে? কল নম্বর আর এসিসি নম্বর সব সময় আমরা পেন্সিলে লিখবো, ঠিক আছে? কল নম্বর আর এসিসি নম্বর পেন্সিল, ঠিক আছে? পেন্সিলে লিখবো আমরা। তাহলে আমরা পরেরটা আমরা জেনে নিই। দেখো এখন আমরা, দেখো কল কোন জায়গাটা বুঝতে শুনতে পারো না একটু বল। কল নম্বর আর এসিসি নম্বর, অ্যাক্সেস নম্বর, অ্যাক্সেস নম্বর, এই যে অ্যাক্সেস, এগুলো সবসময় পেন্সিলে লিখবে। হ্যাঁ, দাগ দিয়েছি। আর এগুলো পেনে লিখবে, এই যে অ্যাক্সেস পয়েন্ট এগুলো পেনে লিখবে, যেমন নর্মাল আমরা যেরকম লিখি সেরকম, ঠিক আছে? এখন আমরা তোমরা সর্বপ্রথম টাইটেল, এটা প্রশ্ন দিকে লিখবে। এখন খালি কি কোথায় কি বসবে এটা একটু জেনে নাও, ঠিক আছে? এখানে টাইটেল বসবে, ঠিক আছে? টাইটেল, টাইটেল লেখার পর তারপরে সমান সমান দিয়ে, যদি কোথাও প্রশ্নপত্রে যদি আমরা মানে প্যারালাল টাইটেল থাকে তাহলে আমরা প্যারালাল টাইটেল বসাবো, প্যারালাল টাইটেল, ঠিক আছে? যদি থাকে প্রশ্নপত্রে সমান সমান দিয়ে কিন্তু বসবে, ঠিক আছে? সমান সমান দিয়ে প্যারালাল টাইটেল। তারপরে আমরা সাব টাইটেল, সাব টাইটেল, তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে এদিকে দুটো লেটার আমরা বের করব, ঠিক আছে? অথার্স নেম, সেমি কমা দিব, ঠিক আছে? ডট দিয়ে কমা দিব। তাহলে আমরা, দেখো টাইটেলের পর কিন্তু সমান সমান ব্যবহার করবো, ঠিক আছে? প্রশ্নে যদি টাইটেল থাকে টাইটেলটা লিখবো এখানে, এখানে টাইটেল লিখলে তখন তো টাইটেলটা বড় হবে, তখন একটু অনেকখানি জায়গা লাগবে, ঠিক আছে? টাইটেলের পর সবসময় সমান সমান হবে, ঠিক আছে? তারপরে প্যারাল টাইটেল, তারপরে কোলন চিহ্ন দিব, ঠিক আছে? তারপরে যদি প্রশ্নে সাব টাইটেল থাকে লিখবো, তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দেবো। আমরা কিভাবে লিখবো তার এক্সাম্পল দিব, ঠিক আছে? এখন কোনো
তোমরা কোথায় কি বসে সেটা আগে জেনে নাও, ঠিক আছে? এখন ধরতে হবে না যে টাইটেলটা কি, প্যারাল টাইটেলটা কি, এটা সব বলবো, ঠিক আছে? তারপরে এখানে সেমি কমা দেবো, অথারের পর আমরা সেমি কমা দিই, ঠিক আছে? সেমি কমা দিয়ে আমরা ট্রান্সলেটর বাই, ঠিক আছে, যদি ট্রান্সলেটর থাকে। ডেটেড বাই, ঠিক আছে? অর্থাৎ প্রশ্নপত্রে যদি কেউ যদি ট্রান্সলেটর করে কোনো বইকে, অনেক একটা ভাষার থেকে যদি আরো একটা ভাষাতে রূপান্তর করে, ঠিক আছে, যে অথার তার নাম হবে এখানে, যদি প্রশ্নপত্রে থাকে তাহলেই, তাহলে আমরা লিখব। তারপরে আবার সেমি কমা দিয়ে সেই অথারের নামটা লেখার পর সেমি কমা দিয়ে আমরা ইলাস্ট্রেটেড বাই, যদি কেউ যদি ছবি অঙ্কন করে সেই ব্যক্তি যদি নাম থাকে প্রশ্নপত্রে, ঠিক আছে, ইলাস্ট্রেটেড বাই। দেখো, যখনই এই লেখাটা এই পাশে চলে আসবে তখন কিন্তু এখানে আমরা দুটো লেটার এই পাশে বসাবো, ঠিক আছে, দুটো দুটো অক্ষর, ঠিক আছে? দেখো এখানে দুটো অক্ষর, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? প্রথমেরটা কিন্তু এই ঘরের কিন্তু এদিকে যেন কোনো লেখা আসে না, ঠিক আছে? প্রথমে যখন শুরু হবে, যখনই এটা শেষ হলো এখান থেকে, তখন আবার কিন্তু আমরা দুটো করে কিন্তু লেটার কিন্তু বের করে দিচ্ছি। নিয়ম কিন্তু দুটো অক্ষর, দুটোর বেশি যেন এদিকে আসে না, ঠিক আছে? তারপরে আমরা ইলাস্ট্রেটেড বাই, বাই দিয়ে আমরা ডট দেব, ঠিক আছে? এখন কিন্তু আমরা ডট দিয়ে একটা ড্যাশ চিহ্ন দেবো, ঠিক আছে, এর উপরে একটা হালকা ড্যাশ চিহ্ন দেবো। বড় দিয়ে দিলাম, একটু ছোট দেবো, এত বড় দেওয়ার দরকার নেই। তারপরে আমরা দেখো আমরা আগে দেবো না, আগে আরেকজন মানে এডিটর বাদ গেছে, ঠিক আছে, আমরা এডিটরটা আগে লিখে নিই, কমা দিয়ে আবার সেমি কমা দেবো, সেমি কমা দিয়ে এডিটেড বাইটা আগে লিখে নেবো, ঠিক আছে? এডিটেড বাই, যেহেতু কোনো বই তো এডিট করে, যে কেউ আছে বইটাকে এডিট করে, যে কোনো অথার, ঠিক আছে, তার নামটা দিয়ে তারপরে এখন ডট দিয়ে আমরা হাইফেন চিহ্ন দেবো, ঠিক আছে? তারপরে যদি প্রশ্নপত্রে কোথাও যদি এডিশন থাকে, তাহলে এডিশন দিব, মানে কত এডিশন, মানে এটা সেকেন্ড এডিশন না ফার্স্ট এডিশন না থার্ড এডিশন, সে এডিশন, ঠিক আছে? তবে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে রিটার্ন নেম, এডিটরস নেম, ঠিক আছে, নেম দিয়ে ড্যাশ চিহ্ন দিয়ে, ঠিক আছে? এখন কিন্তু ডট ড্যাশ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, প্লেস পাবলিকেশন ইয়ার, ঠিক আছে, প্লেস পাবলিশ পাবলিশার নেম, বলে না ওই যে কোনো বিভিন্ন ধরনের পাবলিকেশন থাকে, ঠিক আছে, সেরকম পাবলিশার নেম, যেমন ছাত্রা পাবলিকেশন, আনন্দ পাবলিকেশন, ঠিক আছে, সেই পাবলিশার নাম বসবে, কমা দিয়ে আমরা ইয়ার লিখব, কত ইয়ার, মানে যে কত সালে সেই পাবলিশার হয়েছিল সেই সালটা, ঠিক আছে, সেই বইটা। আমরা এটা এটা সাধারণ নিয়ম। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো, নিয়ম কোনো প্রশ্ন থাকলে বলো, এই পর্যন্ত যে আমি লিখলাম। দেখো এখানে আমি আরেকটা ভালো করে বলে দিচ্ছি বিষয়টা। দেখো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? টাইটেলের পর সমান সমান হবে, ঠিক আছে? প্যারাল টাইটেলের পর কোলন চিহ্ন হবে, তারপরে সাব টাইটেলের থাকে পরে, অর্থাৎ টাইটেল প্যারাল টাইটেল সাব টাইটেলের পর কিন্তু স্ল্যাশ চিহ্ন হবে একটা, ঠিক আছে? তারপরে অথার, অথারের পর অথারের উপর কিন্তু সেমি কমা হবে, ঠিক আছে? তারপরে ট্রান্সলেটেড বাই, তারপরে আবার সেমি কমা হচ্ছে, এগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সেমি কমা।
ইলাস্ট্রেটেড বাই, আবার সেমি কমা, ডিস্টার্ব হচ্ছে কেন তো, তারপর আমরা সেমি কমা, তারপরে এডিটেড বাইয়ের পর একটা একটা ডট দিয়ে তারপরে কিন্তু হাইফেন একটু, ঠিক আছে। তারপরে এডিশন যদি থাকে লিখবো, তারপরে এডিটর নেম যদি থাকে আমরা লিখবো, লেখার পর ঠিক আছে প্লেস, তার প্লেস দেওয়ার পর আবার কিন্তু কোলন চিহ্ন আছে, ঠিক আছে। তারপরে পাবলিশার, আবার কমা দিয়ে ইয়ার। বলো বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। এই নিয়ম ফলো করে কিন্তু লিখতে হবে। এটা বুঝতে পারলে প্রশ্নের যে কোনো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের যে কোনো প্রশ্ন এইভাবেই সাজাতে হবে, ঠিক আছে। পরীক্ষায় যে প্রশ্ন দেখ না কেন এই রকম করেই সাজাতে হবে। এই বডিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে কিন্তু এটা নিয়ম, ঠিক আছে। তোমরা লিখে নাও এটা খাতার মধ্যে, লেখা হলে বলবে, ঠিক আছে। তবে শুরু করবো পরেরটা। তোমরা সকালে শুনতে পাচ্ছ তো? হ্যালো। তোমরা খাতায় লিখে নাও প্রত্যেকে কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি। মানে প্রথম থেকে বুঝতে পারোনি? ঠিক আছে বলে দিচ্ছি। দেখো এটা অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে তোমাদের দেখো পরীক্ষার সময় কিন্তু এরকম করে একটা পেজ দিবে, ঠিক আছে। এরকম অনেকগুলো খাতা দিবে। সেই খাতার মধ্যে তোমার এর ভিতরে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে কল নম্বর লিখতে হবে, এখানে অথার নাম লিখতে হবে, অথবা এখানে অ্যাক্সেস পয়েন্ট বলা হয় একে, এখানে এসিসি নম্বর লিখতে হবে, ঠিক আছে। এসিসি নম্বর। আর এখানে যেটা বললাম টাইটেল, পেয়ার টাইটেল, সাব টাইটেল, ঠিক আছে, অথার নেম। তারপরে যদি ট্রান্সলেটর যদি প্রশ্নপত্রে থাকে ট্রান্সলেটর নেম লিখবো, যদি এডিটর থাকে এডিটর নাম লিখবো, তার প্লেস লিখবো, পাবলিশার লিখবো, এইখানে লিখতে হবে, ঠিক আছে। এটাই নিয়ম। এইটা তোমাদের পরীক্ষার সময় দেওয়া হবে, এই বক্সটা বক্স করে দেওয়া থাকবে। বক্স তোমাদের করতে হবে না, শুধুমাত্র তোমাদের কোথায় কি বসবে সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কল নম্বর, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে যে এই বক্সের এখানে কল নম্বর হয়, অর্থাৎ তোমাদের যখন খাতা দিবে খাতার এখানে কল নম্বর হয়, তাহলে তোমরা জেনে গেলে। তাহলে প্রশ্নে যেখানে কল নম্বর থাকবে দেখে দেখে কপি করে কল নম্বরটা বসাবে এখানে, ঠিক আছে। তারপরে যেমন এখানে থাকবে সাপোজ টাইটেল, ওখানে টাইটেলও বসতে পারে, কখনো অথার নেম বসতে পারে, ঠিক আছে। সাপোজ আমি একটা প্রশ্ন, সাপোজ তোমাদের সামনে একটা তুলে ধরছি, দাঁড়াও একটু ওয়েট করে জাস্ট। ঠিক আছে, আমি এটাই প্রশ্ন, একটা যে কোনো প্রশ্ন বের করলাম। দেখো তোমাদের প্রশ্নগুলো সেভেন পেপার, ঠিক আছে। সেভেন পেপারে সাপোজ আমরা দেখো প্রশ্নে কল নম্বর কোথায় আছে, আর এগুলো এখন এত তাড়াতাড়ি বুঝতে পারো না, পারবে না, সহজের দিকে যাচ্ছি।
সাপোজ আমি দেখছি এখানে এসএসসি নাম্বার দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন পোস্ট নিয়ে আমি অ্যাক্সেশন নম্বর দেখতে পাচ্ছি, ঠিক আছে, 7635। তাহলে আমরা সেটাই এখানে লিখব। কোথায় লিখব? আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে লিখবো 7635। এটা আমরা পেন্সিলে লিখবো এখানে, ঠিক আছে। আমরা এসএসসি জায়গায়, এটা এসএসসির ঘর, এসএসসি নম্বরের ঘর, ঠিক আছে। আমরা এখানে সেটা লিখবো। যদি কল নম্বর না থাকে শুধুমাত্র কল নম্বরটা লিখে রেখে দেবো, ঠিক আছে। এখানে কল নম্বর, যেহেতু আমরা প্রশ্নে কল নম্বর পেলাম না, তো কল নম্বর আমরা লিখবো না, যেটা পাবো সেটা লিখবো, ঠিক আছে। আমরা যদি এই প্রশ্নটা যদি দেখি, এখানে আমরা এসএসসি নম্বর পাচ্ছি শুধুমাত্র, তা সেই ঘরে আমরা এসএসসি নম্বর লিখবো, ঠিক আছে। দেখো এখানে অথার নেম আছে, এডিটর এখানে এডিটেড আছে, ঠিক আছে, অথার নাম নেই। সেভাবে এডিটরটাকে আমরা লিখবো, সেটা আমরা কিভাবে করে সব আমি বলবো, ঠিক আছে। একদিনে সব হবে না। দেখো এখানে আমরা কল নম্বর প্রশ্নপত্রে দেখে কল নম্বর লিখবো, যদি প্রশ্নে থাকে তাহলে লিখবো, না হলে শুধু কল নম্বরটা লিখে রাখবো, ঠিক আছে। তারপরে এখানে আমরা এসএসসি নম্বর লিখবো। এখানে আমরা অথার নাম লিখবো, অথার নাম বা টাইটেলও কখনো কখনো বুঝতে পারে, কখনো এডিটের নাম বুঝতে পারে, ঠিক আছে। এখানে চেঞ্জ হবে, এখানে সবসময় এক থাকবে না, ঠিক আছে। এখানে প্রশ্ন দিকে বুঝে এটা কিন্তু সবসময় এক থাকবে না, অ্যাক্সেস পয়েন্ট, ঠিক আছে, কখনো চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কিছু নিয়ম রয়েছে, টোটাল 12টা মতো নিয়ম রয়েছে, 12টার বেশি নিয়ম রয়েছে। সেই 12টা নিয়ম তোমরা আস্তে আস্তে জানবে, ঠিক আছে। এটা এই জায়গাটা তোমাদের সবসময় বিভিন্ন সময় চেঞ্জ হবে। কখনো একজন অথার থাকলে তাহলে এখানে অথার নাম বসবে, যখন দুজন অথার থাকবে তাহলে তার মানে সেই সময় প্রথম অথারটাকে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। আবার এডিটর থাকলে তখন আবার আলাদা হবে, হেডিং হবে, অর্থাৎ এটা হেডিং পয়েন্ট, ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্ট। আর এখানে টাইটেল, অর্থাৎ প্রশ্নে যখন টাইটেল দেখে টাইটেলটা কপি করবে এখানে। এইগুলো চেঞ্জ হয় না, এগুলো সবসময় সেম থাকে, ঠিক আছে। এগুলো কখনো চেঞ্জ হয় না, সবসময় সেম থাকে। টাইটেল পর সমান সমান প্যারাল টাইটেল, তারপরে কোলন দিয়ে সাব টাইটেল, তারপরে অথার, সেমিকমা ট্রান্সলেটেড বাই, ঠিক আছে। যখন প্রশ্নে আমরা ট্রান্সলেটেড বাই পাবো না, কোনো ট্রান্সলেটরকে পাবো না, তখন ট্রান্সলেটর লিখবো না। যদি অথার থাকে অথার লিখবো, না থাকলে অথার লিখবো না, যেটা থাকবে সেটাই লিখবো, ঠিক আছে। যদি এডিটেড থাকে প্রশ্নপত্রে তাহলে লিখবো। দেখো এগুলো তোমরা আগে লিখে নাও খাতার মধ্যে, মানে কোনটার পর কি বসে, তাহলে তোমরা পরে আমি প্রশ্ন সলভ করাবো। লেখা হয়েছে সকলের? বলো। লেখা হয়েছে তোমাদের সকলের? লেখা হয়েছে? হুম। দ্বিতীয় ঘর বলতে কি এটা, এই ঘরটা তো? হ্যাঁ, এই ঘরটা তো। আমরা এই ঘরে যে দুটো লেটার সামনে লিখেছি তো, যে এসি, এই ঘরে সবসময় দুটো লেটারই আসবে, দুটো করে অক্ষর আসবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই লিখতে হবে। যেখান থেকে সবার প্রথম যখন স্টার্ট হবে, আগে ভালো মতো বুঝে নাও, ঠিক আছে। সবার প্রথম যখন শুরু করব এখান থেকে, তখন কিন্তু প্রথম লেখাটা কিন্তু এখান থেকে শুরু হবে না, টাইটেল এখান থেকে শুরু করবো না, ঠিক আছে। প্রথম লেখাটাকে আমি মানে এই ঘরটা বাদ দিয়ে লিখবো, পরের থেকে দুটো অক্ষর করে আসবে, ঠিক আছে, দুটো লেটার করে আসবে, দুটো লেটার, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর এইগুলো একটু মনে রাখবে, কোথায় সেমিকমা বসে, হ্যাঁ, কোথায় সেমিকমা বসে, কোথায় ক্লোন বসে, এগুলো একটু মনে রাখবে। এগুলো একটু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এগুলো পরীক্ষার সময় কিন্তু রুলস থাকবে না, তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, মানে ঠিক মতো সাজিয়ে বসাতে হবে সেটাকে, ঠিক আছে। তারপর আমরা সকলে লেখা হয়েছে বলো, তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ বলো। দেখো টাইটেল, এটা সব বলবো। টাইটেল মানে একটা মেন টাইটেল, মেন টাইটেলের মধ্যে কত কিছু সাব টাইটেল থাকে না, ওই টাইটেলকে কিছু ভাগ করে একটা সাব টাইটেল বানায়, তারপরে আরেকটা সাব হেডিং বানায়। প্রথমে একটা মেন হেডিং থাকে, তারপর একটা মানে তার থেকে একটা সাব মেন হেডিং থাকে, তারপরে আরো সাব মেন হেডিংটাকে যখন আরো একটু ভাগে ভাগ করে, এইগুলোকে বলা হয় এইভাবে টাইটেল প্যারাটাইটেল সাব টাইটেল হচ্ছে।
ঠিক আছে, এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, প্রশ্ন থেকে বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? বলো। একটা প্রশ্ন, একটা মেন হেডিং থাকে, সেই মেন হেডিংটাকে যখন আরেকটু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় মেন টাইটেলটাকে, ঠিক আছে, সেটা প্রশ্ন থেকে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তার পরেরটা যাচ্ছি। দেখো এখানে আরেকটু লিখতে হবে, তাহলে একটু আমি বড় করে নিচ্ছি বক্সটা। বক্সটাকে একটু বড় করে নিচ্ছি। দেখো আমরা এই পর্যন্ত আমরা লিখে নিলাম, ঠিক আছে। এখন মানে প্লেস পাবলিকেশন ইয়ারের পর আমরা কখনো আবার এখান থেকে শুরু করব না, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবে, যখন আমরা প্লেস পাবলিকেশন ইয়ার কমপ্লিট হয়ে গেল লেখা, ঠিক আছে, প্রশ্নের মধ্যে পেয়ে যাবে প্লেস কি, পাবলিশার কি, নেম, ইয়ার, সব প্রশ্নে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি একটা প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। যেমন এখানে তোমরা দেখতে পারবে, প্রশ্নের মধ্যে দেখতে পারবে। যেমন এটা টাইটেল, ঠিক আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক সার্ভিস, একটা টাইটেল। তারপরে আমরা এখানে এডিটর পাচ্ছি, সেকেন্ড এডিশন পাচ্ছি, ঠিক আছে। এই যে এটা প্রেস, একাডেমিক প্রেস, এটা একটা পাবলিশার নেম, ঠিক আছে, একাডেমিক। তাহলে এখানে একাডেমিকটা হলো পাবলিশার। এই যে ইয়ার পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা প্লেস, এটা পাবলিশার, এটা হলো ইয়ার। তাহলে আমরা প্লেস, পাবলিশার, ইয়ার কিন্তু প্রশ্ন দিয়ে সেই জায়গাগুলোতে বসাবো শুধুমাত্র। সেটা কিভাবে বসানো হয় আমি বলবো, ঠিক আছে। আগে পুরোটা শেষ করে নিই, তারপর বলবো। দেখো এখন আমরা যেহেতু প্লেস, পাবলিশার, ইয়ার যখন লেখা হয়ে যাবে তখন আবার আবার কিন্তু এখান থেকে কখনো শুরু করব না, এটা কিন্তু আবার বলে দিচ্ছি, ঠিক আছে। তখন আমরা কোথা থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো, ঠিক আছে, এখান থেকে। অর্থাৎ আমরা এখানে ভলিউম লিখবো, ঠিক আছে। প্রশ্নে দেওয়া থাকবে ভলিউম কত নম্বর ভলিউম, সেটা ভলিউম লেখার পর, ঠিক আছে। ভলিউম লেখার পর আমরা কমা দিয়ে প্রশ্নে দেওয়া থাকবে, তারপর আমরা পেজ লিখবো, ঠিক আছে। দেখি পেজ কত থেকে কত পেজ বলা থাকবে প্রশ্নে, সেই পেজ লিখবো, ঠিক আছে। তারপর আমরা কোলন চিহ্ন দিব। যদি প্রশ্নে কোথাও যদি ইলাস্ট্রেটেড অর্থাৎ ছবি থাকে তাহলে আমরা সংক্ষেপে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, ILL। ইলাস্ট্রেটেডকে আমরা শর্টকাটে লিখবো, কখনো ফুল ফর্ম লিখবো না, কারণ ফুল ফর্ম লেখা যাবে না এখানে, ঠিক আছে। ভলিউম ভলিউম আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। মানে ভলিউম বলে বলে দেবে প্রশ্নের মধ্যে যে এত ভলিউম, সেই ভলিউম নম্বরটা লিখবো। তার পৃষ্ঠা নম্বর বলে দেবে, আমরা পেজ লিখবো না, শুধু পৃষ্ঠা নম্বরটা লিখবো, কত পৃষ্ঠা বলা আছে প্রশ্নপত্রে। তারপরে আমরা কোলন চিহ্ন দেবো, তারপরে আমরা ইলাস্ট্রেটেড, যদি প্রশ্নে ম্যাপ থাকে তাহলে আমরা ম্যাপ বলে লিখে দেবো, ঠিক আছে। যদি প্রশ্নে কোথাও যদি চার্ট বলে লেখা থাকে তাহলে লিখবো, যদি না থাকে তাহলে লিখবো না। তারপরে আমরা ডায়াগ্রাম, যেহেতু আমরা এখান থেকে শুরু করলাম, আমরা এখানে আসবে, ঠিক আছে, দুটো অক্ষর এখানে আসবে। দেখো তারপরে আমরা ডায়াগ্রাম, ঠিক আছে। যেহেতু শেষ হয়ে গেল সমস্ত, এখন
সেমি কমা দেবো, চিহ্ন দেবো, ঠিক আছে। তারপরে আমরা সাইজ দেখবে, বইয়ের বিভিন্ন ধরনের সাইজ থাকে, ঠিক আছে। এত সাইজ সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, প্রশ্নেই পাবে, সেই প্রশ্ন দিয়ে তোমরা লিখবে। তারপরে একটা ডট দিয়ে তোমরা ড্যাশ চিহ্ন দিবে। এখন বন্ধনীর মধ্যে কিছু লিখবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের যদি থাকে প্রশ্নে তাহলেই লিখবে। এটা একটু চেঞ্জ করে লিখছি আমি অন্য পেন দিয়ে, দাও তোমাদের সুবিধা হবে। দেখো বন্ধনীর মধ্যে তোমরা লিখবে সিরিজ, যদি প্রশ্নে সিরিজ নেম থাকে তাহলে লিখবে। তোমরা কোন পর্যন্ত শুনতে পাওনি একটু বলো আমাকে, তারপর দিয়ে শুরু করবো। হ্যাঁ, কোথা থেকে শুনতে পারোনি বলো। এই যে, হ্যাঁ, দেখো আমরা যেহেতু প্লেস, হ্যাঁ বলছি, ঠিক আছে, এখন শোনো ভালো করে। দেখো যখন এই প্লেস পাবলিশার ইয়ার লেখা হয়ে গেল, তখন তো ডাইরেক্ট কিন্তু আবার এখান থেকে 2 লাইন করে আবার শুরু করবো না, ঠিক আছে। আমরা কিন্তু তখন থেকে আমরা এখানে বাদ দিয়ে এখান থেকে শুরু করবো, ঠিক আছে। যেমন করে, যেমন আগে যেমন টাইটেল যেমন লিখেছিলাম, ঠিক আছে। মানে আমরা এই পাশে আসিনি, এই ঘরে আসিনি, কিন্তু এই ঘরটা বাদ দিয়ে আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে। ভলিউম, দেখো যখনই আমরা ভলিউম দেখবে, তোমরা প্রশ্নের সমস্ত দেওয়া নম্বর দেওয়া থাকে, সেই প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই লিখবে। ভলিউম নম্বর, যত নম্বর দেওয়া থাকবে সেটা লিখবে। তারপরে কমা দিবে, ঠিক আছে। কমা দেওয়ার পর তার পৃষ্ঠা নম্বর, মানে কত পৃষ্ঠা সেটাও কিন্তু তোমরা প্রশ্নে পাবে, সেই প্রশ্ন দেখে দেখে পৃষ্ঠা নম্বর লিখবে। শুনতে পাচ্ছ তো এখন? তারপরে তোমরা কোলন চিহ্ন দিবে। তারপরে ইলাস্ট্রেটেড ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম এগুলো যদি প্রশ্নে থাকে তাহলে প্রশ্ন দেখে দেখে লিখবে, ঠিক আছে। তারপরে একটা সেমিকমা ব্যবহার করবে। তারপরে সাইজ, দেখে বিভিন্ন ধরনের সাইজ থাকে, দেখে প্রশ্নে দেওয়া থাকবে যে এই বইটার এত সাইজ, ঠিক আছে। আমি যদি একটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবে, যেমন এই যে বলা আছে সাইজ 24 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সেই ঘরে বসবে, ঠিক আছে। এই যে ভলিউম নম্বর সেই ঘরে বসবে, ঠিক আছে। সেটা কিন্তু আমরা করাবো, ঠিক আছে। তাহলে তারপরে সাইজ লেখার পর তারপরে ডট দিয়ে একটা ড্যাশ চিহ্ন দিবে, ঠিক আছে। এত বড় ড্যাশ চিহ্ন দেওয়া যায়, একটু ছোটো করে দিবে। তারপরে এখানে সিরিজ, সিরিজ নেম হবে, ঠিক আছে, বন্ধনীর মধ্যে। এখন কিন্তু বন্ধনীর মধ্যে লিখবে, যখনই প্রশ্নে কোনো সিরিজ পাবে, সিরিজ বলে কোনো শব্দ পাবে, ঠিক আছে, তখন এই বন্ধনীর মধ্যে লিখবে সেটা। তাহলে আমরা কি কি লিখবো বন্ধনীর মধ্যে? সিরিজ নেম লিখবে বন্ধনীর মধ্যে, ঠিক আছে। সিরিজ নেম, যদি প্রশ্নে যদি কোনো সিরিজ নেম থাকে তাহলে সিরিজ নেমটা বন্ধনীর মধ্যে লিখবে। তারপরে একটা স্ল্যাশ চিহ্ন দিবে, লেখার পর তারপরে সিরিজ এডিটর, যদি যে যে সিরিজটা নাম আছে সেই সেটার এডিটর কে ছিলেন, মানে সেটার লেখক কে ছিলেন, সেই সিরিজ এডিটরের, সেই এডিটরের নাম লিখবেন, নাম লিখতে হবে এখানে, ঠিক আছে। সিরিজ এডিটর নেম, ঠিক আছে। তার কমা দিয়ে আবার সেমি কমা ব্যবহার করব। দাঁড়াও, এখানে একটু জায়গাটা বেশি কম হয়ে যাচ্ছে, আবার কাটতে হবে। তারপরে লিখবে সিরিজ নম্বর, ঠিক আছে। দেখে প্রশ্নে পেয়ে যাবে সিরিজ নম্বর এত, যদি না থাকে লিখবে না, যেটা পাবে না সেটা বাদ দেবে, সেই ঘরটা ফাঁকা রাখবে, সেটার জন্য আবার কিছু লেখার প্রয়োজন নেই। সেটা আমি বলে দেবো, মানে এক্সাম্পল করাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে, সেটা কোনো সমস্যা হবে না। এ বন্ধনী ক্লোজ, ঠিক আছে। যখনই সিরিজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল তখন সেটা ক্লোজ করে দিবে, মানে বন্ধনীর মধ্যে সিরিজগুলো লিখবে, ঠিক আছে। যখনই
কিন্তু এটা সবসময় ভাববে যে ভলিউম এই এই জায়গায় কিন্তু হবে, ঠিক আছে? ভলিউম, পেজ নম্বর, ইলাস্ট্রেটর, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম, সাইজ, এরপর কিন্তু আমরা বন্ধনীর মধ্যে সিরিজ নেম, সিরিজ এডিটর নেম, সিরিজ নম্বর আমরা লিখবো, ঠিক আছে? তারপর আমরা পরেরটা চলে যাচ্ছি। ঠিক আছে, বক্সটা একটু বাড়িয়ে দিলাম যাতে আরো লেখার বাকি আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন যদি প্রশ্নে কোথাও দেখো, আমাদের কিন্তু এই পর্যন্ত লেখা কমপ্লিট। এটা একটা, অর্থাৎ এখান থেকে আমরা একটা প্যারা করে প্রথমে লিখলাম, আবার প্যারা করে কিন্তু আমরা এখান থেকে শুরু করেছি আবার, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু দুটো করে লেটার কিন্তু আমরা বাইরে লিখেছি। আবার এখানে কি করবো, আবারও সেম আমরা কিন্তু এরপরে কিন্তু আবার এই পাশে কিন্তু লেখা শুরু করবো না আবার, ঠিক আছে? আমরা এখান থেকে শুরু করবো। আমরা এখানে নোটস, যদি প্রশ্নে যদি কোথাও যদি নোটস বলে কিছু লেখা থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে? যে প্রশ্নে কোথাও যদি আইএসবিএন নম্বর যদি লেখা থাকে তাহলে কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে? প্রশ্নে যদি কোথাও যদি প্রাইস বলে কিছু বলা থাকে তাহলে আমরা প্রাইসটা এখানে লিখবো, ঠিক আছে? বলো, এই পর্যন্ত বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো, লিখে নাও তোমরা সকলে। বাকিরা বুঝতে পেরেছ? কোথাও হ্যাঁ, দেখো এটা যদি বুঝতে পারলে কিন্তু পরেগুলো খুবই সহজ হবে, ঠিক আছে? কারণ এটাই কিন্তু প্রত্যেকটাতে ক্ষেত্রে কাজে লাগবে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে, বিশেষ করে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের ক্ষেত্রে, ঠিক আছে? সকলে লেখা হয়েছে? দেখো তোমরা সকলে লিখে নাও, ঠিক আছে? কোথায় কি বসবে, সেমি কমা, কোলন কোথায় বসবে, কোথায় ড্যাশ বসবে, কোথায় ডট বসবে, এগুলো কিন্তু মনে রাখবে। কারণ এগুলোর জন্য কিন্তু ভুল হলে কিন্তু নম্বর কাটা যাবে, ঠিক আছে? আর ঠিক মতো সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করাচ্ছি। সকলেই লেখা হয়েছে বলো? তাহলে আমি পরেরটা চলে যাচ্ছি। লেখা হয়েছে? দেখো তোমরা একটা প্রশ্ন সলভ করার আগে তোমরা একটা নিয়ম লিখে রাখো খাতার মধ্যে। প্রথম নিয়ম, ঠিক আছে? যদি প্রশ্নপত্রে একটা অথার থাকে, ঠিক আছে? অথবা একজন, ধরো একজন অথার, ঠিক আছে? একজন অথার থাকে,
সেটাই, ঠিক আছে, এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ধরো দেখো এটা আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি, এটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি তো, বলো এই জায়গাটা আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি, এই জায়গাটা, এই ঘরটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি। হুম, তাহলে আমরা এখানে লিখবো সেটাই অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে, ঠিক আছে। উল্টে বসবে, এটা 1 নম্বর নিয়ম, ঠিক আছে। যদি কোনো প্রশ্নে অথার থাকে, অথার বলতে আমরা জানি, ঠিক আছে, অথারকে আগে আইডেন্টিফাই করতে হবে, সেই অথারটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসাবো। তার আমরা প্রশ্নটা কীরকম, আমরা সেই প্রশ্নটা আগে লিখে নিই, একটা কোশ্চেন লিখি, ঠিক আছে। আমরা মেডিসিন মেডিসিন ক্যাবিনেট কেমিস্ট্রি, এটা টাইটেল, ঠিক আছে, কেমিস্ট্রি, তারপর স্ল্যাশ চিহ্ন দিলাম, বাই অথরের নাম লিখছি, ঠিক আছে, জন ইভেন ফিট। আমি কোশ্চেনটা লিখে নিই, তারপরে আমি বলে দেবো। সেকেন্ড এডিশন, প্রথমে আমি কঠিনে যাচ্ছি না, কারণ কঠিন দেখলে তোমাদের এখন যদি কঠিনটা করে তোমরা বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, আমি সহজ থেকে কঠিনের দিকে যাবো। মিশেল তাহলে শুনতে পাচ্ছ, দেখো এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো সেম ভাবে আমাদের সর্বপ্রথম একটা বক্স করতে হবে, ঠিক আছে। আমরা ধরো একটু ছোট করে নিচ্ছি, আগে আমরা কি করব, একটা বক্স করব। প্রথমে আমরা উপরে হেডিং দেবো একটা মেন এন্ট্রি, ঠিক আছে,
যেহেতু এটা মেন এন্ট্রি হচ্ছে, মেন এন্ট্রি বলে একটা হেডিং দেবো। দেওয়ার পর আগে একটা বক্স করে নেব। ঠিক আছে, দেখো সর্বপ্রথম বলছে কল নম্বর। কল নম্বর কোথায় বসাবো বলো? এটা তো কল নম্বর নিচ্ছি আমরা এখানে বসাবো, এই ইন্ডেক্সে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কল নম্বরটা বসিয়ে দিই। আমরা কল নম্বর সবসময় পেন্সিলে লিখবো। ঠিক আছে, তাহলে 5624। ঠিক আছে, এসিসি নম্বরটা আমরা পেন্সিলে বসাই দিই 3734। ঠিক আছে, প্রশ্ন দেওয়া থাকবে, এরকম করে প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন দেখে দেখে বসাবে সবগুলো। তারপরে আমরা দেখবো যে কি বলা আছে, নিয়মে কি বলা আছে। যদি প্রশ্নপত্রে একজন অথার থাকে তাহলে সেটাই অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে। দেখো প্রশ্নপত্রে আমরা একজন অথার দেখতে পাচ্ছি, বলো বলো প্রশ্নটার মধ্যে আমরা কি অথার দেখতে পাচ্ছি? অথারের নামটা কি বলো? হ্যাঁ ঠিক, তাহলে আমরা একজন অথার দেখতে পাচ্ছি। তাহলে সেই অথারটাকে আমরা তাহলে উল্টে বসালে আমরা কিভাবে লিখবো বলো? তাহলে নিশ্চয়ই টাইটেলটা আগে আসবে। আর হ্যাঁ, হ্যাঁ তারপরে নাম লিখবো। তাহলে আগে ফিল্ডটা আগে আসবে, তাহলে আমরা ফিল্ডটা আগে লিখে নিই, FIELD, ফিল্ড। হ্যাঁ কমা হবে, ফিল্ড দিয়ে আমরা কমা দেব। তারপরে আমরা জন ইভেন্ট লিখবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্সেস পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা টাইটেল, দেখো এখানে টাইটেল কোনটা বলো? প্রশ্নের মধ্যে টাইটেল কোনটা মনে হচ্ছে দেখে? ঠিক, তাহলে আমরা টাইটেলটা নিচ্ছি, আমরা এখান থেকে শুরু হ্যাঁ, মেডিসিন ক্যাবিনেট কেমিস্ট্রি, এটাই টাইটেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা, এটা যেহেতু টাইটেল, তা টাইটেল আমরা কোথায় বসাবো? আমরা নিশ্চয়ই এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো। হ্যাঁ, যেহেতু আমরা এদিকে ধরাতে পারিনি, আমরা কিন্তু এখানেও আসতে পারি। ঠিক আছে, যতক্ষণ জায়গা ধরবো না আমরা এই পাশে আসবো। আমরা দুটো লেটার নিয়ে নিলাম, আমরা টাইটেল লিখে নিলাম। ঠিক আছে, দেখো টাইটেলের পর দেখো প্যারাল টাইটেল, সাব টাইটেল এগুলো আছে, পাইনি কিন্তু প্রশ্নে নেই। হ্যাঁ, তাহলে আমরা সেটা বাদ দিব। সেটা বাদ দিয়ে কি লিখবো? আমরা শুধুমাত্র অথারকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অথারটাকে নেব। অথার নেম কি পাচ্ছি? বাই জন ইভেন ফিল্ড। ঠিক আছে, এখানে আমরা উল্টে লিখবো না, পরপর বসিয়ে দেবো। তাহলে একটা ড্যাশ চিহ্ন দিয়ে, হ্যাঁ হ্যাঁ স্ল্যাশ চিহ্ন দেবো, ঠিক, স্ল্যাশ চিহ্ন দিয়ে বাই লিখবো জন, হ্যাঁ জন ইভেন, ইভেন ফিল্ড। ঠিক আছে, এখন যেহেতু এরপর আমরা এডিশন, কত এডিশন? সেকেন্ড এডিশন দেখতে পাচ্ছি আমরা, তাহলে সেকেন্ড এডিশন লিখবো। তাহলে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে সেকেন্ড, হ্যাঁ আমরা ইডি, আমরা সবসময় কিন্তু এখানে এডিশন ব্যবহার করবো, ইডি সংক্ষেপে ইডি ব্যবহার করব। আমরা সেটা সেটা নিয়ম দিয়ে দেবো। ঠিক আছে, কোথায় কখন কি ব্যবহার করা হয়, মানে শর্টকাট ফুল ফর্ম কখনো ব্যবহার করব না, শর্টকাটে ইডি ব্যবহার করব। তারপরে এডিটেড বাই, হ্যাঁ এডিটেড বাই, আমরা সেটা নামটা লিখব।
না না, আগে সেকেন্ড এডিশন আগে কত এডিশন সেটা লিখবো, লেখার পর তারপরে এডিটেড বাই লিখবো, তারপরে এডিটেড। দাঁড়াও দেখে নিচ্ছি। দেখো এখানে এডিটর নিয়েও দেওয়া আছে, ঠিক আছে। এডিটেড বাই লেখার পর আমরা এখানেই ব্যবহার করবো সবসময়, ঠিক আছে। স্ল্যাশ ডট চিহ্ন দিয়ে আমরা প্রথমে এডিশন লিখে তারপরে আমরা এডিটর নামটা লিখবো, ঠিক আছে। কত এডিশন, সেই এডিশনটা মানে এডিট করেছে, তারপরে আমরা এডিটর নাম। হ্যাঁ এডিটেড, হ্যাঁ এডিটেড বাই কিন্তু এখানে এডিটরস নেম বলে এখানে লেখা আছে, ঠিক আছে। এই জন্য আমরা এখানেই লিখবো, ঠিক আছে। এডিটরস, এডিটরস নেম বলতে যিনি এডিটর, এডিটরস নেম বলতে যিনি এডিটর এডিট করছে বইটা, ঠিক আছে, তার নামটা এডিশনের পর হবে, ঠিক আছে। আমরা এটা না গুরুত্ব দিতে পারি, এটা আমরা দেখবো না। এডিটেড বাই বাদ দিয়ে আমরা ভাববো যে এখানে আমরা যদি এডিশন থাকে এডিশন লিখবো, না হলে যদি এডিশন না থাকে তারপরে আমরা এডিটের নামটা লিখবো, ঠিক আছে। বুঝতে পারি কি বললাম, এডিটর নামটা লিখবো, এডিশনের পরে এডিটরের নাম হয়, ঠিক আছে। এটা মনে রাখবে সবসময়। এডিশ হ্যাঁ হ্যাঁ ঠিক, স্ল্যাশ দিয়ে আবার এডিটরের নামটা লিখবো, এডিটর নাম লিখে আবার স্ল্যাশ চিহ্ন দিব। হ্যাঁ ঠিক। তা আমরা দেখো আমরা একটু আগেই নিয়ম কি বলেছি, দেখো নিয়মটা কি, যদি প্রশ্ন মতে একজন অথার থাকে তাহলে সেটাই অ্যাক্সেস পয়েন্ট উল্টে বসবে। তাই উল্টে এখানে কি বসবে, অথার। অথার কি এখানে বলো প্রশ্নপত্রে, এখানে মেন অথার কে বলো। তাহলে কি উল্টে বসবে বলতে কি বোঝাচ্ছে, তাহলে টাইটেলটা আগে বসবে আর অথারটা পরে বসবে। হ্যাঁ মেন নামটা মানে ফার্স্ট নেমটা পরে বসবে আর লাস্ট নামটা আগে বসবে, ঠিক আছে। বুঝতে পারলে। তারপরে এডিটেড বাই, এখন এডিটেড, দেখো যারা এখন ক্লাসে জয়েন করলে মানে যাদের 8টা থেকে শুরু, তারা একটু 5 মিনিট ওয়েট করো, তোমাদের পরে নেক্সট ক্লাস শুরু করবো, ঠিক আছে। আমি এটা শেষ করি তাহলে তোমাদের শুরু করবো, যারা পুরনো আছো এখন জয়েন করছো যারা এই ক্লাসে। তাহলে আমরা এই এডিটরের নামটা লিখে দিচ্ছি। দেখো এখানে উল্টে লেখার প্রয়োজন নেই, বডির মধ্যে কোনো উল্টে লিখবো না, ঠিক আছে। মেন বডির মধ্যে, এটা তো একটা মেন বডি, ঠিক আছে, এখানে আমরা উল্টে লিখবো না। তারপর আমরা সেম ভাবে একটা ডট চিহ্ন দিয়ে আবার স্ল্যাশ ডাক চিহ্ন দিব, ঠিক আছে। দেখো এই পর্যন্ত বুঝতে পারলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এখন কি বাকি আছে, এখনো কিন্তু বাকি আছে। দেখো এখনো বাকি আছে প্লেস পাবলিকেশন ইয়ার বাকি আছে তো। হ্যাঁ নিউ ইয়র্ক, তাহলে আমরা নিউ ইয়র্ক হলো প্লেস, ঠিক আছে। তাহলে আমরা প্লেস লিখলাম, তারপরে একটা কোলন চিহ্ন রয়েছে, কোলন চিহ্ন দিব। তারপরে আমার প্লেস, এখন পাবলিশারের নাম। হ্যাঁ তাহলে আমরা ক্যাভিটি নামটাই নিব শুধুমাত্র, আমরা কিন্তু কখনো পাবলিসিটি কথাটা আমরা কখনো ফুল নাম ব্যবহার করবো না, ঠিক আছে। কোথাও প্রশ্নপত্রে কোথাও যদি পাবলিকেশন থাকে পাবলিকেশনটাকে আমরা লিখবো না, শুধুমাত্র পাবলিশার শুধু নামটা লিখবো, ঠিক আছে। শুধু ক্যাপিটাল কথাটাই নিব, সেটা তোমরা খাতার মধ্যে নোট করে লেখো, আমি কিছু রুলস পাঠিয়ে দেবো, মানে কোনটা কোনটা লেখা যায় কোনটা লেখা যায় না সব বলে দেবো। তাহলে আমরা ক্যাপিটালটাই নিব শুধুমাত্র। দেখো তারপরে কমা দিয়ে আমরা কিন্তু শুধু সালটা নিব 2011, ঠিক আছে, যেহেতু আমরা এখানে আরেকটা ওয়ান চিহ্ন আসে। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো আমরা যেহেতু এই পর্যন্ত আমরা প্লেস পাবলিকেশন ইয়ার লেখার পর দেখো ভলিউম
পেজ, ইলাস্ট্রেটর, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম, সাইজ, এগুলো আমরা দেখতে পাচ্ছি? আমরা পাচ্ছি না এখানে, তাহলে সেগুলো বাদ দিব। হ্যাঁ, এই প্রশ্নে পেলাম না, তাহলে এগুলো যদি আমরা, হ্যাঁ শুধু আইএসবির নম্বরটা পাচ্ছি, তাহলে আইএসবির নম্বরটাই আমরা বসাবো। আমরা আইএসবি নম্বর এখানে বসাবো, মানে প্রশ্নে যেগুলো থাকবে সেগুলো আমরা বসাবো। আইএসবি নম্বরটা কত আছে? হ্যাঁ, টেস্টিং এগুলো করাবো, আজকে করাচ্ছি না। আজকে মানে সমস্ত একসাথে করাচ্ছি না, কারণ গুলিয়ে ফেলবে। আগে এটা করবে, এগুলো হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, সেগুলো করে পাঠাবে। ঠিক আছে, আস্তে আস্তে সব করাবো, মানে আগে কঠিন একদিনে যদি সমস্ত করে তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো, প্রশ্নে কিন্তু এরকমই তোমাদের প্রশ্ন দিবে, এইভাবে তোমাদের নিয়ম ফলো করে সাজাতে হবে। ঠিক আছে, এখন তোমাদের টাইটেল ভালো মতো চিনতে হবে, মানে অথারকে ভালো মতো চিনতে হবে। ঠিক আছে, এবং অথর কোথায় বসবে সবসময় কিন্তু আমার অ্যাক্সেস পয়েন্টটা একটু চেঞ্জ হয় প্রত্যেকে। এটা একটু তোমাকে ক্লাস শুরু করার আগে তোমাদের কিন্তু আগেই বলে দিয়েছি। ঠিক আছে, দেখো মানে অ্যাক্সেস পয়েন্ট সবসময় কিন্তু চেঞ্জ হয়, সবসময় এক থাকে না, যে সবসময় যে অথারই বসবে এরকম নয়। যেমন 1 নম্বর নিয়মে বলে দিয়েছি, যদি প্রশ্নপত্রে একজন অথার থাকে তাহলে অ্যাক্সেস পয়েন্টে সেই নামটা উল্টে বসে, এটা 1 নম্বর নিয়ম। আর একটা নিয়ম বলে দিচ্ছি, যেমন ওই একই নিয়ম। ঠিক আছে, প্রশ্নপত্রে যদি দুজন অথার থাকে তাহলে দুটো অথার, তাহলে কিন্তু প্রথম অথারটাকেই আমরা মানে অ্যাক্সেস পয়েন্টে লিখব। ঠিক আছে, দুজন অথার থাকে তাহলে, যদি 3জন অথার থাকে তাহলে আমরা প্রথম অথারটাকেই আমরা উল্টে লিখবো। ঠিক আছে, মেন অ্যাক্সেস পয়েন্টে, সেটা তোমরা লিখে রাখো। একজন থাকুক না, দুজন থাকুক না, 3জন থাকুক, আমরা প্রথম অথারটাকেই দিয়েই আমরা মেন এন্ট্রি লিখবো সবসময়। ঠিক আছে, প্রথম অথারটা দিয়েই গুরুত্ব দেবো। যে কখনো প্রশ্ন হতে দেখবে একজন অথারের পর আরেকটা অথার থাকবে, অ্যান্ড দিয়ে আরেকজন অথার লেখা থাকবে। ঠিক আছে, তখন ওই সেকেন্ড অথারটাকে কিন্তু আবার মেন মানে অ্যাক্সেস পয়েন্টে কখনো লিখবো না। ঠিক আছে, প্রথম অথারটাকেই আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে তোমাদের এই পর্যন্তই আজকে। ঠিক আছে, যারা যারা এখন জয়েন করলে তারা আছো তো? হ্যালো, দেখো তোমরা যারা হ্যাঁ ঠিক আছে, যারা ক্লাস তোমাদের এখন যাদের শেষ হলো, তোমরা থাকলে থাকতেও পারো অথবা লেফট নিতেও পারো। ঠিক আছে, আর তোমরা মাঝপথে সেই ক্লাসগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তোমরা শুনতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের এ পর্যন্ত। ঠিক আছে, দাঁড়াও, এটাকে আমি রেকর্ডিংটাকে সেভ করে দিই।